স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা চতুর্থ মেয়াদে বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এবারে বাজেট হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যাতে থাকছে 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় লক্ষ্য অর্জনের কঠিন চ্যালেঞ্জ। 2.5 লাখ কোটি টাকার বেশি ঘাটতির এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য 6.5%। সুশান্ত সিনহা জানাচ্ছেন বিস্তারিত। এই প্রতিবেদনটি আমরা কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমাদের অতিথি আমাদের সাথে আছেন, তার সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি। আলোচনায় আমাদের সাথে আছেন আমাদের অতিথি সমাজতাত্ত্বিক ও গবেষক ডক্টর সাখাওয়াত আলী। সাখাওয়াত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমেই বলতে চাই, এই যে বাজেট প্রসঙ্গ নিয়ে যখন আমরা আসছি, এত বড় একটি বাজেট আমরা গতকাল ঘোষিত হতে যাচ্ছে, প্রায় 8 কোটি টাকার বাজেট। তো এই বাজেটের রাজস্ব লক্ষ্য থাকছে 5,41,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, তা থেকে আসলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব? প্রথমেই বলে নেওয়া উচিত, আপনি আমার পরিচয় দিলেন, আমি ট্রেন্ড ইকোনমিস্ট নই, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাজেটের উপর কথা বলার এক ধরনের অভ্যস্ততা আমারও গড়ে উঠেছে। আপনারাও সেটি অ্যাপ্রিসিয়েট করেন, সেই সুযোগটা আমি নেই। রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই যদি দেখেন, আমাদের রাজস্ব আহরণের যে ঐতিহাসিক পটভূমি, সেখানে দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ আমরা করতেই। সো এবারও এই একই বাস্তবতা নিয়েই সরকারের সবচেয়ে কঠিনতম একটা আর্থিক বছরে সরকার বাজেট দিতে যাচ্ছে। আপনাদের প্রতিবেদন থেকে বা সংবাদপত্রের বিশ্লেষণ থেকে, অর্থনীতিবিদদের কথা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই একটা বড় ধরনের রাজস্ব টার্গেট করা হয় যে আমাদের এমবিআর সেটা সংগ্রহ করবেন, কিন্তু বাস্তবে সেটা করা যায় না। এবারও সেই ধরনেরই আমি মনে করি যে একটা বাজেট, একটা টার্গেট দেওয়া হয়েছে, কিন্তু এই টার্গেট যে বাস্তবায়ন করা খুব কঠিন তেমনটি নয়। আমাদের অর্থনৈতিক যে আকার, সেই আকারকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারতাম, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এই কর আদায় করা সম্ভব। আমরা এখনো পর্যন্ত করের হার বাড়ানোকে নীতি হিসাবে গ্রহণ করেছি। করের নেট বাড়ানোর দীর্ঘদিন অর্থনীতিবিদরা বলছেন, আমরাও বলছি, কিন্তু সেটি করা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে একটা বিষয় আমাদের সবার কাছে, যে ডিজিটাল বাংলাদেশের কথা গত 15 বছর ধরে আমরা বললাম, অনেক ক্ষেত্রে আমাদের সাফল্য আছে, কিন্তু ডিজিটাল এই ব্যবস্থাপনা কেন আমাদের রাজস্ব খাতে আমরা ব্যবহার করতে পারছি না? এর রাজনৈতিক অর্থনৈতিকটা খুঁজে বের করা দরকার, কারা এটা হতে দেয় না। তার সঙ্গে কিন্তু এর ব্যবস্থাপনাগত দুর্বলতাটা ওতপ্রোতভাবে যুক্ত। ডক্টর সাখাওয়াত আলী, বেশ দারুণভাবে বিষয়টি আপনি বলেছেন। আপনার সাথে আমরা আলোচনাটি চালিয়ে যাব, যেহেতু আমরা এই মুহূর্তে বাজেটের কথা বলছি। তার আগে প্রতিবেদনটি দেখে আমরা আবার আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম, এর মাঝে প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখে নিচ্ছে এক নজরে প্রতিবেদনটি। মূল্যস্ফীতির জাঁতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। ডলারের দামে হঠাৎ উল্লম্ফন আর ব্যাংকের চড়া সুদহারে অস্বস্তিতে ব্যবসায়ীরা। ব্যাংকিং খাতে লাগামহীন খেলাপি ঋণ আর রিজার্ভ সংকট তো আছেই। অভ্যন্তরীণ এমন ত্রিমুখী সংকটের মধ্যেই আগামীকাল 6 জুন বাজেট পেশ করতে যাচ্ছে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। নতুন অর্থমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলীর প্রথম বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 82,500 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কিন্তু পদক্ষেপগুলো কাজ করছে না। সুদের হার সেটা বাড়ানো হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে, যুক্তরাজ্যে কাজ করেছে, ভারতে কাজ করেছে, শ্রীলঙ্কায় কাজ করেছে, আমাদের এখানে কাজ করছে না। তার একটা বড় কারণ হচ্ছে এখানে কিছু দুষ্টচক্র আছে, তারা এগুলোকে কাজ করতে দেয় না। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, রাজস্ব বহির্ভূত কর 15,000 কোটি টাকা, কর বহির্ভূত নানা ফি, জরিমানা ও সুদ থেকে আসবে 46,000 কোটি টাকা।
তারপরও ঘাটতি মেটাতে অর্থমন্ত্রীকে ধার দেনা করতে হবে 2,56,000 কোটি টাকা, যা প্রায় 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটের সমান। সব মিলে 10-11% বেশি না জাতীয় উৎপাদে, কিন্তু অন্যান্য দেশে আশেপাশে অনেক বেশি। পাকিস্তানেও সব সূচকে তারা আমাদের পিছনে, কিন্তু এই সূচকে তারা এগিয়ে আছে, সেখানেও 10%, কিন্তু আমাদের 8%-এর নিচে। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেবে 1,37,500 কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে 15,400 কোটি টাকা, আর বিদেশি নিট ঋণ 90,700 কোটি টাকা। 2010 সালে ছিল যিনি সহগ, যেটা দিয়ে আমরা বৈষম্য মাপি, আয় বৈষম্য ছিল 0.45, 16তে হলো 0.48, 22-এ হয়েছে 0.50। এটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং এটাকে রুখা যাচ্ছে না। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের এই বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতোই 3.5 লাখ টাকাই থাকছে। আগামী অর্থ বছরের জন্য 15% জরিমানা দিয়ে কালো টাকা বা অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও চাইলে সাদা করতে পারবে তাদের কালো টাকা। সৎ করদাতারা নিরুৎসাহিত হবে জেনেও বছরের পর বছর এই সুবিধা বহাল রাখা নিয়ে উঠেছে প্রশ্ন। সুশান্ত সিনহা, 71, ঢাকা। দর্শক, আমরা দেখে নিলাম প্রতিবেদনটি। এবার আবার আলোচনায় ফিরছে। আমাদের সাথে আছেন সমাজতাত্ত্বিক এবং গবেষক ডক্টর সাখাওয়াত আলী। সাখাওয়াতের কাছে আবারও ফিরছি। সাখাওয়াত আলী, আপনি দেখছিলেন প্রতিবেদনটি। জানতে চাই, নতুন বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়তে পারে। প্রতিদিনের জীবনযাপনে ব্যবহৃত হয় এই রকম পণ্য ও সেবার উপর বাড়তি কর আসছে। এতে কি মূল্যস্ফীতি আরও বাড়বে না? এটি তো নতুন করে বলবার কিছু নেই। আমাদের প্রবীণ অর্থনীতিবিদ উনি খুবই স্পষ্ট করে বললেন যে, আমার নামটি ঠিক করে নেন আপনারা, ডক্টরেট নয়, খন্দকার সাখাওয়াত আলী। হ্যাঁ, আপনারা জেনে নিয়েছেন, কিন্তু এটা ব্যবহার করছেন ভুলভাল। এটা খুব স্পষ্ট যে সরকারকে 3টি চাপের মুখে এই অর্থনৈতিক ব্যবস্থাপনাটা করতে হবে এই বছরের বাজেটে। একটা হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যে দুর্বলতা গত 15 বছর, সেটা, রিজার্ভ ব্যবস্থাপনার যে সংকট তৈরি হয়েছে সেটা, ব্যাংকিং খাত যেটা তৈরি করেছে, মুদ্রাস্ফীতি সেটাকে জেনারেট করছে, কারণ আমদানির উপর প্রায় 30-40% এদিক ওদিক বেড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু কমে যাবে এমনটি আশা করা যাচ্ছে না। প্রায় 10% মুদ্রাস্ফীতি কিন্তু ওঠানামা করছে। সো আমরা জনগণের উপর কিন্তু দ্রব্যমূল্যের চাপটা রয়েই যাবে, উপহত থাকবে। এবং উনি তো খুব স্পষ্ট করে বললেন, যেটি শ্রীলঙ্কা পারল, ভারতবর্ষ পারল, পাকিস্তান পারছে, আমরা পারছি না। কারণ এটার সঙ্গে ক্রনিক ক্যাপিটালিজমের একটা যোগাযোগ রয়েছে। সরকার সেই যোগাযোগটাকে নিয়ে আসলে কাজ করতে হবে, তাহলেই বাজেটের দিকে কিছুটা ইতিবাচক দিকে যাব। ধন্যবাদ খন্দকার সাখাওয়াত আলী সময়টুকু দেওয়ার জন্য।